এতদিন আমেরিকা, রাশিয়া এই দেশগুলোই মহাকাশে দাপিয়ে বেরিয়েছে। 23শে অগস্ট 2023 সালে ভারতের ইসরো তার চন্দ্রযান-3কে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয়েছে এবং এরপরই ইন্ডিয়ার মাথা সারা বিশ্বের কাছে উঁচু হয়ে গেছে। কিন্তু কেউ কেউ আছেন যারা ইন্ডিয়ার এই সাফল্যকে মানতে রাজি নন। পাকিস্তানের একজন অ্যাক্টিভিস্ট জায়েদ হামিদ, যিনি সাধারণত লাল টপি হিসাবেই খ্যাত, তিনি বলেছেন যে এই ইসরো যে চন্দ্রযান-3কে পাঠিয়েছে এবং সেই চন্দ্রযান-3-র সফল অবতরণের যেসব ছবি আজ অবধি মিডিয়াতে এসেছে সেই সব কিছুই হচ্ছে কোনো ভিডিও গেম থেকে নেওয়া। হয়তো আমাদের অনেক ভারতীয়রই এটা খুব খারাপ লাগবে, কিন্তু এটা নতুন নয়। এর আগেও এই ধরনের কিছু প্রশ্ন উঠেছে যখন আমেরিকারই নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রেখেছিলেন। হ্যালো, আমি অতসী। চলুন শুরু করি আজকের এপিসোড। অজানা জিনিসকে জানার আগ্রহ মানুষকে সবসময় তাড়া করে বেরিয়েছে। এই চাঁদে কি আছে, কি দিয়ে চাঁদ তৈরি, চাঁদের মধ্যে আদৌ জীবন আছে কিনা, সেখানে বাতাস আছে কিনা, সেই সব জানার ইচ্ছেও মানুষের মনে জেগেছে। 1969-এর 21 জুলাই নাসা তার চন্দ্রযান অ্যাপোলো 11কে চাঁদে পাঠায় এবং এই দিনে নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন এবং এডউইন বাজ অলডেন এই তিনজন চাঁদের মাটিতে পা রাখেন। এর ঠিক 2 বছর আগে ইউএসএসআর এর সাথে আমেরিকার একটা যুদ্ধ চলছিল, কে প্রথম স্পেসে তাদের যান পাঠাতে পারে এবং কে সেই চাঁদ বা স্পেসের অন্যান্য ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। এর মধ্যেই 1967-এ জন এফ কেনেডি, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি স্পেসে মানুষ পাঠানোর কথা প্রথম ঘোষণা করেছিলেন। অ্যাপোলো 1কে তারা তৈরি করেছিলেন চাঁদে পাঠানোর জন্য। আর এই অ্যাপোলো 1-এ করে গাস গ্রিসন, রজার বি ক্যাফিন আর এড হোয়াইট এই তিনজনের চাঁদে পাড়ি দেওয়ার কথা ছিল। 1967-এর 27 জানুয়ারি এই তিনজন মহাকাশচারীকে ক্যাপসুলের মধ্যে স্পেস ড্রেস পরিয়ে বসিয়ে দেওয়া হয় এবং ঠিক যেভাবে তারা সেই ক্যাপসুলের মধ্যে করে চাঁদে গিয়ে পৌঁছবেন ঠিক সেইভাবে তাদেরকে তৈরি করা হয় এবং রিহার্সাল দেওয়া হয় যে ইলেকট্রিসিটি সিস্টেম বা যেভাবে সেই ক্যাপসুলটি ওখানে পৌঁছবে সেটা কিভাবে হবে বা ঠিকঠাক হবে কিনা সেই নিয়ে একটা পরীক্ষা করা হয়। এরপর যখন ট্রায়াল শুরু হয় তখন শোনা যায় যে ককপিট থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই ক্যাপসুলের মধ্যে যারা ছিলেন তারা যদি ভিতর থেকে সেই ককপিটের দরজা খুলতে যেতেন তাহলে 90 সেকেন্ডের মতো সময় লাগতো, আর বাইরে দিয়ে কেউ ওখানে পৌঁছতে গেলে 5 মিনিটের মতো। কিন্তু এই 5 মিনিটের মধ্যেই যখন তারা সেখানে গিয়ে পৌঁছন, অলরেডি 5 মিনিট হয়ে গিয়েছিল, তখন সেই ক্যাপসুলের দরজা খুলে যখন তিনজন অ্যাস্ট্রোনটকে দেখা হয় তারা পুরোপুরি আগুনে ঝলসে গিয়ে মারা যান। আমেরিকার স্পেস প্রোগ্রামে এটা একটা বিরাট ঝটকা লাগে। অন্যদিকে গাস গ্রিসমের যিনি ওয়াইফ, তিনি একজন পাইলট, তিনি এই অভিযোগটা করেন যে নাসা সেই তিনজন মহাকাশচারীকে মেরে ফেলেছে। কেন? কারণ তার মতে সেই স্পেসক্রাফটটি আদৌ চাঁদে যাওয়ার জন্য তৈরি ছিল না। ইউএসএসআর-এর সঙ্গে কম্পিটিশনের জন্য আমেরিকা তাড়াহুড়ো করছিল, আর সেই তাড়াহুড়োর বলি হতে হয়েছে এই তিনজন মহাকাশচারীকে এবং তিনি পরে কেসও করেন। কিন্তু সেই 1967 থেকে আজ 2023 সাল এখনও পর্যন্ত সেই কেসে কিন্তু কোনো ভার্ডিক্ট আসেনি। এর ঠিক 2 বছর পরে 1969-এর 21 জুলাই অ্যাপোলো 11-এ করে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন। এর কিছুদিন বাদে নাসার পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের একজন অফিসার, তিনি উই নেভার ওয়াকড টু দ্য মুন, আমেরিকাস
$30 বিলিয়ন সুইন্ডল বলে একটি বই লেখেন। তার নাম ছিল বিল কেসিং। এবং এই সময় থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, নীল আর্মস্ট্রং আদৌ কি চাঁদে গিয়েছিলেন? আর এই প্রশ্নগুলো ওঠার পেছনে কতগুলো কারণ ছিল। প্রথমত, 2 বছর আগে যেখানে 6 বছর ধরে ট্রেনিং দেওয়ার পরও সেই 3 জন মহাকাশচারী প্রাণ হারিয়েছিলেন, তার 2 বছরের মধ্যেই নীল আর্মস্ট্রং সেই অ্যাপোলো 11-এ করে এত কম সময়ের মধ্যে যে চাঁদে অবতরণ করতে পারলেন, এটাই কিন্তু অনেক আমেরিকাবাসীর বিশ্বাস হয়নি। চাঁদে যখন নীল আর্মস্ট্রং পৌঁছেছিলেন, তখন সেখানে পা রেখেই তিনি প্রথম যে কাজটি করেছিলেন, আমেরিকার একটি পতাকা সেখানে বসিয়েছিলেন। আর এই পতাকাটা দেখলে মনে হবে যে সেটি বাতাসে উড়ছে, কিন্তু চাঁদে তো হাওয়াই নেই, তাহলে সেই ফ্ল্যাগটি উড়ছে কিভাবে? সেজন্য অনেকে বলতে থাকেন হলিউডের কোনো সেট বানিয়ে সেখানে এই পুরো ফিল্ম করা হয়েছে এবং সেটাই লোককে দেখানো হয়েছে যে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছেন। নাসা এবং বিভিন্ন এক্সপার্টসরা এর একটি ব্যাখ্যা দিয়েছেন। নাসা জানায় যে প্রথমে ইউনাইটেড নেশনের পতাকা নিয়ে যাওয়ার কথা চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু তারপর সেই নিয়ে আর সেভাবে কোনো কথা ওঠেনি। কিন্তু পরে আমেরিকার পতাকা নিয়ে যাওয়ার কথা স্থির হয়। কিন্তু সেই ক্যাপসুলের ভিতরে এমন কোনো জায়গা ছিল না যেখানে সেই পতাকাটা নিয়ে যাওয়া যায়। শুধু পতাকা নিয়ে গেলেই তো হবে না, তার সাথে একটি রডও লাগবে, যে রডের মধ্যে পতাকাকে গুঁজে ওখানে লাগানো হবে। পরে যখন ঠিক হলো যে আমেরিকার পতাকা নিয়ে যাওয়া হবে, তখন বাধ্য হয়েই রকেটের এমন একটা অংশের সাথে সেই রডটিকে বেঁধে দেওয়া হলো যেখানে আগুনের হলকা পৌঁছবে না, আর সেই ফ্ল্যাগটাকে এমনভাবে মুড়ে কোনো রকমে সেই ক্যাপসুলের মধ্যে করে নিয়ে যাওয়া হয়েছিল। যখন চাঁদের মাটিতে তিনি পা রাখেন এবং সেই আমেরিকার ফ্ল্যাগটি ওখানে তিনি লাগান, তখন ওই আমেরিকার ফ্ল্যাগটি এতটাই মুড়ে গিয়ে এমনভাবে হয়েছিল যে সেটাকে দেখে মনে হচ্ছিল যেন সেটা উড়ছে, কিন্তু আসলে ভাঁজের জন্যই সেরকম মনে হচ্ছিল। এবার আসি সেকেন্ড পয়েন্টে। নীল আর্মস্ট্রং সেখানে যে চাঁদের ছবি তুলেছিলেন, সেখানে চাঁদের পিছনে দেখা যাচ্ছে আকাশ, কিন্তু সেই আকাশ পুরোপুরি অন্ধকার। কিন্তু আমরা এত দূর থেকে তারাদের যেভাবে দেখতে পাই আকাশে, চাঁদের কাছে গেলে চাঁদ থেকে অবশ্যই তারাগুলোকে আরও প্রমিনেন্ট দেখা যাবে, আরও উজ্জ্বলভাবে দেখা যাবে। কিন্তু চাঁদের পিছনে যে আকাশের ছবি, সেই আকাশে কিন্তু একটিও তারা দেখা যায়নি, বরং সেটি ছিল পুরোপুরি অন্ধকার। কেউ কেউ বলছিলেন যে যখন এটা স্ক্রিপ্টিং করা হয়েছে, যখন এটার ভিডিও রেকর্ড করা হয়েছে, তখন এই তারাদের কথা নাসার লোকেদের মনে ছিল না, তাই তারা সেদিকে বিশেষ মনোযোগ দেননি এবং পিছনে পর্দাটা কালো হয়ে আছে, ওটা আসলে আকাশ নয়। এই কথার পরিপ্রেক্ষিতে নাসা তার যুক্তি খাড়া করেছিলেন। নাসার কথায় চাঁদ যেহেতু সূর্যের আলোয় আলোকিত হয়, সেহেতু সূর্যের আলোটা তখন এতটাই তীব্র ছিল যে তারার আলোগুলো দেখা যাচ্ছিল না, সেই জন্যই পিছনটা কালো হয়েছিল, কিন্তু আসলে ওখানে তারা ছিল, কিন্তু সেটা ছবিতে দেখা যাচ্ছে না সূর্যের তীব্র আলোর জন্য। তৃতীয়ত, নীল আর্মস্ট্রংয়ের জুতোর ছাপ চাঁদে আছে এবং যেহেতু চাঁদে হাওয়া নেই, সেহেতু ধুলো উড়ে যাওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। তাই নীল আর্মস্ট্রংয়ের সেই জুতোর দাগ এখনো পর্যন্ত এবং সারা জীবন ওই চন্দ্রপৃষ্ঠে থাকবে এবং সেটা দেখা যাবে। কিন্তু ছবি দেখলে বুঝতে পারবেন, সেখানে দেখা যাচ্ছে যে যে জুতোর ছাপটা দেওয়া আছে সেটা কিন্তু একটা নর্মাল জুতোর ছাপ। শুধু তাই নয়, এমনভাবে ছাপটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কাদার ওপর
আমরা যদি কোনো কাদার ওপর দিয়ে হেঁটে যাই তাহলে যেভাবে ঠিক জুতোর ছাপটা পড়ে ঠিক সেইভাবে সেই রকম একটা জুতোর ছাপ চন্দ্রপৃষ্ঠে দেখা যাচ্ছে। কিন্তু ওখানে তো জল নেই, তাহলে কাদা আসবে কোথা থেকে? এখানেও নাসা এবং এক্সপার্টসরা তাদের যুক্তি দেন। আসলে পুরো চাঁদের জমিটা হালকা ধুলো বা কোথাও কোথাও খুব মোটা ধুলোর লেয়ার আছে। যেমন বালির ওপর দিয়ে হাঁটলে জুতোর ছাপ পড়বে, ঠিক সেই রকম ধুলোর ওপর দিয়ে হাঁটার ফলে সেখানে সেই জুতোর ছাপ পড়েছে। এবং যেহেতু ওখানে হাওয়া নেই, তাই জুতোর ছাপটা ওইভাবেই আছে, সেটা কখনোই উড়ে চলে যাবে না বা নষ্ট হবে না। এখন এত কিছুর পরও এটা ভাববার বিষয় যে আমেরিকার সাথে কম্পিটিশন ছিল কিন্তু ইউএসএসআর এবং অবশ্যই চায়নারও। সেই ইউএসএসআর বা চায়না তারা দুজনেই কিন্তু এই ঘটনাটাকে চ্যালেঞ্জ করতে পারতেন, কিন্তু তারা কোনো চ্যালেঞ্জ করেননি। তার মানে তারা অ্যাকসেপ্ট করছিলেন যে আমেরিকা সত্যি চাঁদে মানুষ পাঠিয়েছে। যেহেতু তারা সবথেকে বড় কম্পিটিটর ছিল, যদি এমন কোনো সন্দেহ তাদের মনেও থেকে থাকতো তাহলে তারা নিশ্চয়ই এই ঘটনাটিকে চ্যালেঞ্জ করত। সুতরাং আমরা ধরে নিতে পারি যে অবশ্যই নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। পৃথিবীর গণ্ডি পেরিয়ে চাঁদে গিয়ে পৌঁছনো এটা অবশ্যই একটা বিরাট চ্যালেঞ্জ, এবং মানুষ খুব সহজে এগুলো বিশ্বাসই করতে পারে না যে সত্যিই এরকম কিছু ঘটেছে। তাই এই ধরনের সন্দেহ মানুষের মনে জাগতেই পারে। এবং এখনও যদি সার্ভে করা হয়, শোনা যায় নাকি আমেরিকার 5% মানুষ এখনও বিশ্বাস করতে পারেন না যে সত্যি নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। 2025 সালে ভারতে ইসরো তারাও সেখানে মানুষ পাঠানোর চিন্তাভাবনা করছেন এবং 3 জন অ্যাস্ট্রোনটকে তারা অলরেডি ট্রেনিং দেওয়া শুরু করেছেন। আশা করি আমরা আমাদেরও একজন নীল আর্মস্ট্রংকে পাবো। আজকের জন্য এইটুকুই। নমস্কার।